অন্যান্য মন্ত্রীদের থেকে দিলীপ ঘোষ কেন আলাদা? দিলীপ ঘোষের আজকের এই মন্ত্রী হওয়া 4 দশক অর্থাৎ 40টা বছরের প্রায় কঠোর পরিশ্রম আছে। हम किसी को छेड़ते नहीं है, कोई छेड़ता तो उसको छोड़ते नहीं है। রাজনৈতিক কূটনীতি বা ঘুরিয়ে কথা বলা তার একদম স্বভাবে নেই। সাধারণ মানুষ তার এই রাগ ঢাকিন সততাকে দুর্দান্তভাবে লাইক করে অর্থাৎ পছন্দ করে। বিগত বছরগুলিতে রাজ্যের আনাচে কানাচে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে সংগঠন তৈরি করতে তিনি বহুবার শারীরিক মানসিক আক্রমণের শিকার হয়েছেন। ময়দান তিনি ছাড়েননি। এই লড়াকু মানসিকতাই তাকে মাঠের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে জনমানসে। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় রোজ সকালে হাঁটতে গিয়ে কারুর পিঠে হাত দিয়ে কথা বলা, কারুর কাঁধে হাত দিয়ে কথা বলা, এরকম একজন ঘরোয়া মন্ত্রী বাংলায় কিন্তু সত্যিই বিরল। আর প্লাসের এই বিশেষ আমাদের যে সেগমেন্ট, বিশেষ যে প্রতিবেদন, বিশেষ বিশ্লেষণ বলা ভালো, তাতে আপনাদের স্বাগত। আমরা প্রত্যেকটা এপিসোডে চেষ্টা করব এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের আপনাদের সামনে তুলে আনতে এবং সেটা বিশ্লেষণ আকারে। আমি যশবন্ত শুরু করছি আজকের এপিসোড। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালের এই যে পরিবর্তন এক নতুন অধ্যায় জন্ম দিয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে। আর এই নতুন মন্ত্রিসভায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্তর্ভুক্তি হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ। বাংলার চিরাচরিত যে বাবু সংস্কৃতি এবং চাটুকারিতার রাজনীতির বাইরে গিয়ে দিলীপ ঘোষ যেভাবে একজন মন্ত্রী হিসেবে কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই, তা স্বভাবতই তাকে সমসাময়িক অন্যান্য মন্ত্রীদের থেকে সম্পূর্ণ আলাদা করে তুলেছে। অন্যান্য মন্ত্রীদের থেকে দিলীপ ঘোষ কেন আলাদা? লালবাতি বা এসি কম্পার্টমেন্টের যে নিয়ন্ত্রিত কক্ষ, তার চেয়ে দিলীপ ঘোষের প্রশাসনিক ও রাজনৈতিক ঘরানা একবারেই ভিন্ন। ভিআইপি সংস্কৃতির একদম তিনি ধারধুর ধরেন না। মন্ত্রী হবার পরেও তার প্রাত্যহিক রুটিন বিন্দু মাত্র বদলায়নি। বিলাসবহুল জীবনযাত্রার বদলে এখনও তিনি প্রত্যেক দিন ভোরবেলায় উঠে প্রাতঃভ্রমণে বের হন এবং সাধারণ মানুষদের সঙ্গে চা চক্রে যোগ দেন এবং আড্ডা মারেন। এটা তার ক্যারেক্টারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। দিলীপবাবু অত্যন্ত ঠোঁট কাটা এবং স্পষ্ট বক্তা, একথা সবাই আমরা জানি। রাজনৈতিক কূটনীতি বা ঘুরিয়ে কথা বলা তার একদম স্বভাবে নেই। যা তিনি বিশ্বাস করেন মন থেকে, তা সোজাসুজি মুখের ওপর বলতে দ্বিধা করেন না। অনেক সময় তার এই ধরনের মন্তব্য রাজনৈতিক বিতর্ক তৈরি করে, এটাও কিন্তু বাস্তব। তবে সাধারণ মানুষ তার এই রাগ ঢাকিন সততাকে দুর্দান্তভাবে লাইক করে অর্থাৎ পছন্দ করে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। দফতরের গভীরতায় গ্রামীণ সংযোগ। কেন বলছি? গ্রামীণ ও কৃষি প্রধান দপ্তরের দায়িত্ব পেয়ে তিনি নবান্নে বসে ফাইলের পরিবর্তে সরাসরি মাঠে গিয়ে
যারা চাষি, যারা কৃষক, তাদের সাথে কথাবার্তা বলে বাস্তব সমস্যা তিনি বোঝার চেষ্টা করছেন, যা তাকে এক কথায় অ্যাকশন ওরিয়েন্টেড মন্ত্রী হিসেবে তুলে ধরেছে সবার সামনে। আর দিলীপ ঘোষের রাজনৈতিক লড়াই ও তার সংগ্রাম, তার সংক্ষিপ্ত ইতিহাসটা এবার একটু দেখে নিই। দিলীপ ঘোষের আজকের এই মন্ত্রী হওয়া কোনো আকস্মিক মোড় বা রাজনৈতিক উত্তরাধিকার নয়, কিন্তু এর পেছনে 4 দশক অর্থাৎ 40টা বছরের প্রায় কঠোর পরিশ্রম আছে। তিনি আরএসএসের প্রচারক হিসেবে যাত্রা শুরু করেন 1984 সালে। হ্যাঁ, ঠিক ধরেছেন, 1984। 1984 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সাধারণ প্রচারক হিসেবে তার যাত্রা শুরু হয়। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মতো দুর্গম এলাকায় দীর্ঘ সময় ধরে নিঃশব্দে কাজ করেছেন দিলীপ বাবু। বিজেপির এই যে উত্থান, তার পেছনের কারিগরও কিন্তু দিলীপ ঘোষ। 2014 সালে তিনি সক্রিয় রাজনীতিতে চলে আসেন, রাজ্য বিজেপি সভাপতি হন 2015 সালে দিলীপবাবু। তারপরে তার বলিষ্ঠ নেতৃত্বে 2016 সালে বিধানসভায় 3টি আসন পাওয়া বিজেপি 19 সালে লোকসভা নির্বাচনে ম্যাজিক ফল 18টি আসন দখল করে এবং পরবর্তী পর্যায়ে দলকে আজকের এই যে শাসকের আসনে বসানোর ক্ষেত্রে যে মজবুত ভিত, সেই ভিত কিন্তু দিলীপবাবু তৈরি করে দিয়েছিল। রাজপথের রক্তক্ষয়ী যে লড়াই দিলীপ ঘোষের, বিগত বছরগুলিতে রাজ্যের আনাচে কানাচে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে সংগঠন তৈরি করতে তিনি বহুবার শারীরিক মানসিক আক্রমণের শিকার হয়েছেন। তার গাড়িতে ভাঙচুর হয়েছে, তাকে মারধর করা হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু ময়দান তিনি ছাড়েননি। এই লড়াকু মানসিকতাই তাকে মাঠের নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে জনমানসে। তবে তিনি জনগণের কেন এত প্রিয়, তার নাম আছে নারুদা। জনমানসে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতার পেছনে রয়েছে তার মাটির কাছাকাছি থাকা এক অকৃত্রিম চরিত্র। দিলীপ ঘোষ মানে শুধু একজন নেতা নন, যার সাথে কথা বলতে কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না কারুর। রোজ সকালে হাঁটতে গিয়ে কারুর পিঠে হাত দিয়ে কথা বলা, কারুর কাঁধে হাত দিয়ে কথা বলা, এরকম একজন ঘরোয়া মন্ত্রী বাংলায় কিন্তু সত্যিই বিরল। দিলীপবাবুর জীবনযাত্রা একদম সহজ সরল, কারণ তিনি প্রচারক হিসেবে যাত্রা শুরু করেন। প্রচারক জীবনের কঠোর শৃঙ্খলা এবং অতি সাধারণ জীবনযাপন সাধারণ মানুষকে তার প্রতি গভীরভাবে আকৃষ্ট করে তুলেছে। অবশ্যই কর্মীদের ভরসা রয়েছে তার উপর। দলের একদম নিচু স্তরের কর্মী, একদম শেষ যে কর্মী, তার উপর যদি আঘাত আসে, সেখানেও দিলীপ ঘোষ সবার আগে ছুটে যায়, যেমনটা খবরের ক্ষেত্রে আর+। কর্মীদের জন্য লড়াই করার এই মানসিকতা তাকে সবার কাছে প্রিয় নারুদা করে তুলেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিলীপ ঘোষের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি কেন বলছি, চলুন এবার সেদিকে দেখি। গ্রামীণ বাংলার ভাষা ও সংস্কৃতির সাথে তার নারীর টান রয়েছে। তিনি যেভাবে চাষবাস বা গ্রামের সাধারণ সমস্যা নিয়ে কথাবার্তা বলেন সবার সামনে, তা মানুষের মনে খুব দ্রুতভাবে পৌঁছায়, মানুষের মনের কাছাকাছি পৌঁছায় দিলীপবাবুর এই কথা। আর নতুন দায়িত্বে জনগণের প্রত্যাশা তো অবশ্যই বেড়েছে দিলীপদার প্রতি। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পাওয়ায় রাজ্যের সিংহভাগ মানুষের চোখ এখন তার দিকে। জনগণের প্রধান প্রত্যাশা হচ্ছে 1 নম্বর, পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করা।
বিগত দিনগুলিতে গ্রামীণ আবাস যোজনা বা 100 দিনের কাজ যে অনিয়ম, সেই অনিয়মের অভিযোগগুলি সম্পূর্ণভাবে দূর করে গ্রামীণ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনা এই মুহূর্তে তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এটা একটা বড় বিষয়। কৃষি বিপণন মন্ত্রী হিসেবে ফোরেবাজ বা ফাটকাবাজদের হাত থেকে যারা কৃষক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন তাদের রক্ষা করে ফসলের সঠিক দাম সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া স্থায়ী ব্যবস্থা, এটা একটা বড় চ্যালেঞ্জ দিলীপদার কাছে। 3 নম্বর, গ্রামীণ যে পরিকাঠামো তার আধুনিকীকরণ। গ্রামে রাস্তাঘাট, পরিশ্রুত পানীয় জল এবং প্রাণী সম্পদ বিকাশের মাধ্যমে গ্রামীণ যুবকদের যে স্বনির্ভর গড়ে তোলার পদ্ধতি, তার জন্য নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা, এটাও একটা বড় চ্যালেঞ্জ দিলীপ ঘোষের কাছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি জানাচ্ছেন আর প্লাসকে চলুন শুনি। রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা দুর্নীতিমুক্ত করাই কি দপ্তরের মন্ত্রী হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ? শুধু দুর্নীতিমুক্ত নয়, দুর্নীতিমুক্ত, হিংসামুক্ত এবং পারদর্শী, সচল মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার যে বাধা এসছে সেগুলো দূর করাটা আমার দায়িত্ব। কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে কি পদক্ষেপ নিচ্ছেন? ওটা কৃষিমন্ত্রী নিচ্ছেন, আমি নেব না। অনেক রকম সরকার প্রকল্প দিয়েছে, সেগুলোকে এখানে লাগু করার চেষ্টা হচ্ছে। অনেক অনেক রাজ্য সরকার অনেক প্রকল্প কেন্দ্রে লাগু করেনি এবং স্বচ্ছ করার চেষ্টা করেনি, কারণ তাদের পার্টির লোকেরাই বেনিফিশিয়ারি ছিল। আমফানের টাকা হোক, বন্যায় ডুবে যাওয়ার মানুষের টাকা হোক, বিমার টাকা হোক, সব পার্টির লোকেরাই খেয়েছে, যারা কৃষক তারা পায়নি। তৃতীয় প্রশ্ন, গ্রামীণ যুবকদের স্বনির্ভর করে তুলতে কি করতে চান? গ্রামীণ যুবকদের জন্য ভিন্ন প্রকল্প আছে, তারা স্বনির্ভরতার জন্য আমাদের পঞ্চায়েত থেকে ট্রেনিং নিতে পারে, সরকারি প্রকল্পে লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারে, স্টার্ট আপ করতে পারে। আর এমনিতে কিছু বেকার যুবককে তো ভাতা হিসাবে সরকার দেবেই, যেন বসে বসে ভাতাটা না খেয়ে সেই ভাতা দিয়ে ব্যবসা করা শুরু করুন। আমরা বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, সে আচার থেকে এ থেকে আরম্ভ করে ট্রেনিং নিয়ে তারা খুলুন। সুফল বাংলার মাধ্যমে তারা গ্রামের চাষিদের কাছ থেকে সবজি নিয়ে এসে বিক্রি করে ব্যবসা করে আর স্বাবলম্বী হতে পারেন। মার্কেটিং ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় স্টল আছে, মার্কেট আছে, সেখানে কম পয়সায় স্টল ভাড়া নিয়ে বিজনেস করতে পারেন। শুনলাম দিলীপ দা কি বললেন। দিলীপ ঘোষের মন্ত্রিত্ব আদতে বাংলার গ্রামীণ রাজনীতির এক বড় পরীক্ষা। চেনা ছকের বাইরে থাকা এই লড়াকু জননেতা যদি তার প্রশাসনিক দক্ষতাকে সাধারণ মানুষের কল্যাণে সফলভাবে প্রয়োগ করতে পারেন, তবে নবান্নের অন্দরমহলে বসে হলপ করে বলতে পারি তিনি গ্রাম বাংলার একদম প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাবেন, এমনটাই আশা করছে গোটা বাংলার আপামর রাজ্যবাসী। তাহলে আজকের এই প্রতিবেদন আপনাদের জন্য আমরা তুলে আনলাম। দেখলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের যে বিশ্লেষণ আপাতত এ পর্যন্তই। যশবন্ত আবার আসবে অন্য একটা বিশ্লেষণ নিয়ে, অন্য আরেক দিন অন্যভাবে আপনাদের সামনে। নমস্কার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।